দুপুরের পরে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত হয়ে গেল। আওয়ামী লীগ গেরিলা বাহিনীর ভয়ঙ্কর হামলা, এইদিকে সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা কঠিন খেলোয়াড়। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। হামলায় ঘোষণাপত্র পাঠ করবো আমাকে শান্তির মহাজন, দেখা যাক এটা পাঠ করার পর বাংলাদেশে কি হয়। তবে এটা একটা বড় ধরনের মেসি আকারের দিকে যাইতেছে, এটা নিশ্চিত থাকেন। বাঙ্গিরপুর সাঙ্গে লেগে পেয়েছি, তোমার লিস্ট হয়ে গেছে জায়গা মতো। তোমরা আমেরিকার ডাইকে লাইতেছো না? আমেরিকা কিন্তু প্রথমে জঙ্গি নিধনে লেগে ঢুকে, আর আইয়া তুমি করে প্রথমে পশ্চাৎ দেশের নলা ঢুকে এমনি ঠাস ঠাস করে একে ফোর্টি 7 মেরে দিবে। এরপর বুঝতা বাঙ্গিরপুর সাঙ্গি কত জানে কত চাই। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন তার ও তার সরকারের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু মাত্র 1 বছরের মাথায় জনপ্রিয়তা কেন? আদৌ ইউনূস সরকারের প্রতি কোনো প্রিয়তা আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। আজ 5 আগস্ট, গত বছরের এই দিনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। 1 বছর পূর্ণ হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। দুপুরের পরে আওয়ামী লীগের হামলা চলতেছে, ডক্টর ইউনূসের পতন আজকে নিশ্চিত হবে। এইদিকে রাষ্ট্রপতির নির্দেশে সেনাপ্রধান আবারও ক্ষমতায় যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এতদিন গোপনে গোপনে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং শেখ হাসিনা কঠিন খেলেছেন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়ক এনসিপি নেতাকর্মীদের আজকে শেষ দিন। শেখ হাসিনা দ্বিগুণ পাওয়ার নিয়ে দেশে ফিরবেন এবং দুপুরের পর থেকে 5 আগস্টকে কেন্দ্র করে শেখ হাসিনা যে কর্মকাণ্ড চালাচ্ছে, ডক্টর ইউনূসের পতন না হয়ে আর থামতে পারবে না। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম। আজকে দুপুরের পর থেকে আমাদের বাংলাদেশে কি হচ্ছে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। দুটি যানবাহনকে ভাঙচুর করেছে, শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। ইভেন উদ্দেশ্যপ্রণীত এবং বিনা উস্কানিতে, এটুকু আমি বলতে পারি। আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, প্রায় 8-10 জন। 5 আগস্ট এবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের কঠিন অ্যাকশন। এবার আওয়ামী লীগের তাণ্ডবে অচল ঢাকার রাজপথ। পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ। এই দিনটির অপেক্ষায় যেন ছিল তারা। 5 আগস্ট ছিল আওয়ামী লীগের জন্য কালো একটি রাত। আজ সেই দিনটিকে লক্ষ্য করে ঢাকায় অসহযোগ আন্দোলন ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের। গাজীপুর, নোয়াখালী, রাজশাহী, ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বিশাল বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ, কিন্তু ঢাকার মধ্যে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অসহযোগ আন্দোলন। পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দাওয়ায় পুলিশকে দড়ির উপর তুলে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়, দেওয়া হয়েছে বাসে আগুন। কিন্তু আজ আওয়ামী লীগের তাণ্ডবের কবরে দেশের বিভিন্ন জায়গায় চলছে না দূরপাল্লার গাড়ি। ভাই রে ভাই, আওয়ামী লীগ কি তা হারে হারে টের পাচ্ছে এবার ইউনূস প্রশাসন। এবার ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। জুলাই সন্ত্রাসী, বাঙ্গিরপুর সাঙ্গি মাহফুজ, হিজবুতি মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ, ইউনূসের ছোট ভাই মাহফুজ, যেটাই কোন ওইটাই ঠিক। কারণ বাঙ্গিরপুর সাঙ্গি অনেক সাহিত্যিক কথাবার্তা বলে। বাঙ্গিরপুর সাঙ্গি নিজের অনেক দার্শনিক ভাবে। বাঙ্গিরপুর সাঙ্গি নিজের ফরাদ মাজারের শিষ্য মনে করে। ফরাদ মাজার ওই যে ফরিদার গার্লফ্রেন্ড, যে দুঃখিত ফরিদার বয়ফ্রেন্ড, যে বাঙ্গিরপুর সাঙ্গি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল, একাকার গন্ধ শুনতে পাচ্ছি। একাকার গন্ধ শুনতে পাইতেছে মানে এটা কি বুঝাইছে? সে বুঝাইছে সেনাবাহিনী আবার একটা ক্ষমতা দখল করে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালাবে। অর্থাৎ তারা তো এখন বৃহৎ রাজনৈতিক দল এনসিপি, দ্বিতীয়ত বিএনপি এবং এনসিপির মাইনাস করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিবে, এটা এসে বুঝাইছে, এর বাইরে কিছু না। এখন এই স্ট্যাটাস দিয়ে আসে 5টা মিনিট রাখতে পারে নাই, 7 না 8 মিনিটের মাথায় স্ট্যাটাস এডিট করে আবার সংশোধন করে লেখছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। অর্থাৎ একটা স্ট্যাটাস দিয়া তুই আধা ঘন্টা রাখতে পারবি না, তুই স্ট্যাটাস দেশ কেন রে বাঙ্গিরপুর সাঙ্গি? বাঙ্গিরপুর সাঙ্গি কিন্তু গত কিছুদিন পূর্বে স্ট্যাটাস দিয়েছিল, ওটা বিতর্কিত ছিল। কয়েক মাস পূর্বে স্ট্যাটাস দিল, ভারতের কয়েকটা রাজ্য একত্রিত করে বাংলাদেশের নতুন ম্যাপ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিল। এটা ঘন্টাখানেক পরে বড় ধরনের ঠাপ খাওয়ার পরে ডিলিট করে দিছে। এই স্ট্যাটাস দেওয়ার পরে এটা ডিলিট করবে, এটা নিয়ে একটা মজার ঘটনা ঘটছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেছিল বিএনপির নেতা, যে উপদেষ্টা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছে, একাকার গন্ধ শুনতে পাইতেছি। তো সালাউদ্দিন আহমেদ আবার ফিরতি হাসি দিয়া সাংবাদিককে কইছে যে ঘন্টাখানেক পরে এটা ডিলিট করে দিব। শুনেন এর মুখে। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। আমার কথা হচ্ছে বাঙ্গিরপুর সাঙ্গি যেটা দিয়ে রাখতে পারবি না, এটা দেশ কিল লিগা, যেটা কই ওটা রক্ষা করতে পারবি না, এটা কস কিল লিগা। মানে একটা গ্রামে একটা কথা আছে না, মুখ দিয়া কয় নাকি পেছন দিয়া কয়?
শালার পুতে আবার যায় না বড়ই বিচি ঢুকাইতে চাই কাঁঠালের বিচি। বাঙ্গির পুসাঙ্গি কে লেগে স্ট্যাটাস গুলা দিতেছে এগুলো আমি কইতাছি। এর মধ্যে ওই যে একাকারের গল্প শোনাইছে না ঠাকুমা ঝুলির গল্প, এই গল্প না নুরুল হক নূর বিকাশ পরিষদের যে বিকাশ নূর, হে আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে নিজেদের ব্যর্থতার ভাওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে একাকারের বাঘ আসছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকে কাউকে পাশে পাবেন না, সময় বড় নিষ্ঠুর। অর্থাৎ বাঘ বুঝাইছে হচ্ছে আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ যে কোনো সময় আইতে পারে এবং আওয়ামী লীগের ভয় দেয়, আওয়ামী লীগের জুজুর ভয় দেয় যে বিএনপি এগুলো এক করে হামলে লাগে এগুলো শোনাইতেছে গল্প একাকার ঠাকুমার ঝুলির গল্প। আরে বাঙ্গির পুসাঙ্গি সেনাবাহিনী যদি তোর উপরে থেকে হাত ছড়াই নেয় তোর আধা ঘন্টা বাংলাদেশের মাটিতে সার্ভাইভ করতে পারবি? পারতি না। মাস্টার মাইন্ড হইছস, দার্শনিকের মতো কথা কস, মানে একদম বুদ্ধিজীবীর মতো কথা কস, এমনি ভাবিস না যে তুই সবকিছু আর দুনিয়ার ব্যাগ কিছু তুই বুঝোস আর কেউ কিছু বুঝে না। তো বাঙ্গির পুসাঙ্গি স্ট্যাটাস ডিলিট করে দিছে, ওইটা দিয়া আমার একটা স্ট্যাটাস দিছে, এটাতে শিবিরে সেই জুলাই আগস্টের যে তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এটাতে শিবির কোঅর্ডিনেট করছে অর্থাৎ নিয়ন্ত্রণ করছে শিবির, নেতৃত্ব দিচ্ছে শিবির, আর ছাত্রদলের বানাইছে টুকাই সন্ত্রাসী জঙ্গি অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিরোধ করছে ছাত্রদল। এটা বুঝাইছে যে স্ট্যাক ছিল বিএনপিরও, ছাত্রদলেরও, শিবিরও, জামাতেরও। শিবির নিয়ন্ত্রণ করছে, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আর ছাত্রদল মাঠে ঘাটে আওয়ামী লীগের ফাইট করছে অর্থাৎ গুলি করছে, 7.6 ইউজ করছে, থানায় হামলা করছে, পুলিশ মারছে, অর্থাৎ আলটিমেটলি বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদলের পুন মেরা দিচ্ছে আর ছাত্র শিবিরে আসমানের মণি বানায় রাখছে। এই বাঙ্গির পুসাঙ্গি কিন্তু গত কিছুদিন পূর্বে আপনারা নিশ্চয়ই জানেন এ কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, জামাত শিবির লুঙ্গি নিচের তলে থাকে এটা একটা কইছিল, এটা যে লোক ধ্যান ছিল সাজানো ছিল এগুলো আপনারা কইছে আপনারা বিশ্বাস করেন নাই। অহন দেখতেছেন তো বাঙ্গির পুসাঙ্গির একে একে সব প্রকাশ করে দিয়েছে। ভাই রে ভাই, এই বাঙ্গির পুসাঙ্গি দেখতে দেখতে এক কথা শুনতে শুনতে একটার পর একটা গল্প, ঠাকুমা ঝুলির গল্প, গোপাল ভাড়ের গল্প শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে গা। এই বাঙ্গির পুসাঙ্গি আমার হয়েছে গিয়া তোর প্রতি একটা উপদেশ, তুই যেটা পারতি না এটা করস কি লিগা? তুই যে স্ট্যাটাস দিয়ে রাখতে পারবি না এই স্ট্যাটাস দেশ কিনো কেন দেশ? মানে ছইল্লা পিত্তা এমন জ্বলন জ্বলে কিন্তু কিছু কইতে পারি না। গালিগালাজ করতে গেলে তো অনেকে নাম না করে গালিগালাজ করি না, এলাকা আজকে একটু আঞ্চলিক ভাষায় কইলাম, মনটা খুব বিরক্ত খারাপ। আগামীকাল 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র মানে পাঠ করবো আমাকে শান্তির মহাজন, দেখা যাক এটা পাঠ করানোর পর বাংলাদেশে কি হয়। তবে এটা একটা বড় ধরনের মেসিভ আকারের দিকে যাইতেছে এটা নিশ্চিত থাকেন। বাঙ্গির পুসাঙ্গি লেগে পাইতেছি তোমার লিস্ট হয়ে গেছে জায়গা মতো, তোমরা আমেরিকারে ডাইকা লাইতেছো না, আমেরিকা কিন্তু প্রথমে জঙ্গি নিজনের লেগে ঢুকে আর আইয়া তুমি করে প্রথমে পশ্চাৎ দেশের নলা ঢুকে এমনি ঠাস ঠাস করে একে 47 দুইটা মাইরা দিবে এরপর বুঝতা বাঙ্গির পুসাঙ্গি কত জানে কত চাই। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন তার ও তার সরকারের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু মাত্র 1 বছরের মাথায় জনপ্রিয়তা কেন? আদৌ ইউনূস সরকারের প্রতি কোনো প্রিয়তা আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এতটাই ধস নেমেছে যে কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এমনটা যারা বলছেন তারা সরকারের বিরোধী কেউ নেই, বরং সরকারের ঘনিষ্ঠ হিসেবেই তারা পরিচিত। অধ্যাপক ইউনূসের সরকারের জনপ্রিয়তায় কেমন ধস নেমেছে তার একটা গাণিতিক হিসেব দিতে চাই। তার সাথে তুলে ধরবো একটা বিশ্লেষণ যেখানে আমরা 11টি কারণ তুলে ধরবো যেগুলোর কারণে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমায় চলে গেছে। এতটাই খারাপ অবস্থা আমাদের বিশ্লেষণে ডক্টর ইউনূসের সেই 3-0 এখন নতুন করে লেখার সময় হয়েছে। নতুন 3-0 হলো শূন্য শান্তি, শূন্য সম্প্রীতি আর হাজারের শূন্যে ভরা বাংলাদেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দায়িত্ব নেওয়ার 1 বছর পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কেমন তা নিয়ে কোনো জরিপ হয়নি, তবে জনপরিসরে কান পাতলেই সরকারের সমালোচনা ভেসে আসে। সরকারের জনসমর্থন কমার লক্ষণ সামাজিক মাধ্যমে আরো স্পষ্ট। গত বছর 30শে জুলাই ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করা কর্মসূচির পুনরাবৃত্তি হিসেবে এই বছর একই দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার লাল করা হয়। কিন্তু আগে যেটি ছিল স্বতঃস্ফূর্ত, 1 বছর পর সেটি অধ্যাপক ইউনূসের জন্য ব্যাকফায়ার করলো। ওই পোস্টটি থেকে আমরা অধ্যাপক ইউনূস সরকারের জনপ্রিয়তার ধারণা পেতে পারি। 4 আগস্ট পর্যন্ত ওই পোস্টে 42,000 রিয়াকশন এসেছে, যার মধ্যে 30,000 রিয়াকশনই হা হা। একে আমরা দেখতে পারি জনমতের এক নিদারুণ বাস্তবতা হিসেবে। 13,700 কমেন্ট এসেছে, যার মধ্যে 13,000-এরও বেশি কমেন্টই সরকারের জন্য নেতিবাচক। এগুলোর সারমর্ম হলো ইউনূস সরকার ব্যর্থ। অনেকেই মন্তব্য করেছেন দেশকে বহু বছর পিছনে ঠেলে দিয়েছে ইউনূস প্রশাসন। এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা কয়েক মাস আগেও সরকারের সমর্থক বলে পরিচিত ছিলেন, এমনকি অনেকে গণ আন্দোলনে অংশও নিয়েছিলেন। একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সরকার উপদেষ্টাদের পোস্টেও। বাধ্য হয়ে তাদের পোস্টগুলোতে এখন ফ্রেন্ডস অনলি কমেন্ট অনিবার্য হয়ে উঠেছে। প্রশ্ন হলো 1 বছরের মাথায় সরকারের সমর্থকরাই কেন সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন? আমাদের বিশ্লেষণে আমরা 11টি কারণ তুলে ধরেছি যেগুলো ডক্টর ইউনূসের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে এনেছে।
সমর্থকরাই বলছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, খোঁজা দরকার এক্সিট রুট। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর নতুন আপদ উপহার দিয়েছেন দেশবাসীকে, সেটির নাম মব সন্ত্রাস। গত 1 বছরে মব সন্ত্রাসীরা ব্যক্তির উপর হামলা থেকে শুরু করে অফিস, ঘরবাড়ির লুটপাট, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, আখড়া ভাঙ্গা, এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আদালত পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে মন্দির, বেডরুম থেকে রাজপথ, সবখানে সরকারের নাকের ডগায়, সরকারি পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাস চলছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ডক্টর ইউনূসের 1 বছরের শাসনে মব সন্ত্রাসে যত মানুষ মারা গেছে তা গত 20 বছরের রেকর্ডকে বহুগুণে পেছনে ফেলে দিয়েছে। অন্তর্বর্তী সরকার গত 1 বছরের দিনে কমপক্ষে 18 জন মানুষ মব হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিতিতেও এসব ঘটনা ঘটে। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি জনসম্মুখে ঘোষণা দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। ইউনূস সরকার তার ঠেকানো তো দূরের কথা, সরকার পদাধিকারী ব্যক্তিরাই এই ভাঙ্গনে উল্লাস করেছে। সরকারি এই মব সন্ত্রাসীদের আখ্যা দিয়েছে প্রেসার গ্রুপ হিসেবে। বছরের শেষে এসে অবশেষে অরিন্দম কহিলর মতোই উপদেষ্টা আসিফ নজরুল মব সন্ত্রাসকে বলেছেন দুর্ভাগ্যজনক। এর অর্থ হলো সরকার এখনো স্বীকার করতে রাজি নয়, এটি তাদের ব্যর্থতা, বলা ভালো সবচেয়ে বড় ব্যর্থতা। পুলিশের উপর দোষ চাপিয়ে সরকার পক্ষ প্রায় মব সন্ত্রাসকে জায়েজ করতে চেয়েছে, অথচ সরকারি কিংস পার্টির লোকজন কখনো মব করেছে, কখনো বা পুলিশের উপর হামলা চালিয়েছে, কখনো আবার পুলিশ মব সন্ত্রাসীদের ধরলে তাদের ছাড়াতে থানায় গেছে। দ্বিতীয় কারণ নির্বিচারে হত্যা মামলা আর গণগ্রেপ্তার। 1 বছর পর এসে আইন উপদেষ্টা বলছেন তার সরকারের জন্য দুর্ভাগ্যের আরেকটি বিষয় হলো জুলাই আন্দোলনের নামে নির্বিচারে হত্যা মামলা। মামলা বাণিজ্যে বাংলাদেশের সব আমলের রেকর্ড ছাড়িয়ে গেছে এরই মধ্যে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে, এক ব্যক্তিকে একাধিক স্থানে আহত দেখিয়ে মামলার পর মামলার ফাইল হয়ে গেছে। খেলোয়াড় থেকে অভিনেত্রী, সাংবাদিক, আইনজীবী, বিচারক কেউই বাদ পড়েননি এসব মামলা বাণিজ্য থেকে। কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও আইন উপদেষ্টা সব সময় ছিলেন দিবাস্বপ্নে। একদিকে মামলা যেমন হয়েছে দেদারসে, তেমনি সরকার বাহাদুরও গ্রেপ্তার করেছে অবারিতভাবে। সরকারি নির্বিচারে গ্রেপ্তার প্রক্রিয়া বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শুধু প্রশ্নই তুলেনি, মানবাধিকার পরিস্থিতিকে হাস্যরসে পরিণত করেছে। নানা মাত্রার মব সন্ত্রাস, নির্বিচারে মামলা ও দোষর ট্যাগিং দিয়ে অবাধে চলছে চাঁদাবাজি ও দখলবাজি। চাঁদাবাজির জন্য নৃশংসভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মারতেও দেখা গেছে অন্তর্বর্তী সরকার আমলে। বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে বহু এলাকার সাধারণ মানুষ। সরকার সমর্থিত কিংস পার্টি, এনসিপি ও তাদের সহযোগীরা যারা ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত, তাদের চাঁদাবাজির জন্য নির্বিঘ্নে ঘুমানো দায় হয়ে গেছে। 1 বছরের মধ্যে জুলাই হয়ে গেছে মানি মেকিং মেশিনে। উপদেষ্টা থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন, সহকারী এবং সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে শত শত কোটি টাকা লোপাটের কাহিনী প্রকাশ্যে এসেছে। 5 আগস্টের পর থেকে সরকারি উপদেষ্টা ও তাদের সমর্থক কিংস পার্টির নেতারা রাতারাতি পাল্টে ফেলতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তারা স্বীকারই করতে চান না বাংলাদেশে কখনো শেখ মুজিব নামে কেউ ছিল যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও স্মারকে ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা চলতে থাকে সরকারি প্রশ্রয়। 1971-কে 2024 দিয়ে রিপ্লেস করতে চেয়েছে অনেকে। মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীদের সংজ্ঞা সংক্রান্ত আইন পরিবর্তন করে সন্দেহকে অনেকখানি পাকাপোক্ত করেছে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলা এন্ট্রি। গত বছর 5 আগস্টের পর থেকে ইউনূস সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো হরে ধরে ট্যাগিং আর বিভাজনের রাজনীতি চালু করা। ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে সরকার উপদেষ্টা থেকে শুরু করে সরকার সমর্থকরা প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাণান্তকর চেষ্টায় নিয়োজিত আছে। অধ্যাপক ইউনূস নিজের পছন্দসই দলগুলোকে নিয়ে বানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন, যে দলগুলোর বেশিরভাগ ভোটের রাজনীতিতে হর হামেশাই জামানত হারায়। জাতীয় পার্টির মতো অনেক নিবন্ধিত দলকে তাদের স্বাভাবিক কাজে করতে দেয়া হচ্ছে না, ফলে জাতীয় ঐকমত্য কমিশন হয়ে গেছে জাতীয় বিভাজন কমিশন। খোদ সরকার সমর্থক বলে পরিচিত টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে কাজ করছে এনসিপি। নিরস্ত্র জনতার উপর যে সেনাবাহিনী জুলাই আন্দোলনে গুলি চালায়নি, সেই সেনাবাহিনী গোপালগঞ্জে এনসিপির জন্য নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে। ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও সরকার তার কিংস পার্টিকে খুশি করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের চেয়েও গত 1 বছরের খারাপ অবস্থা সাংবাদিক ও গণমাধ্যমের। দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে ডক্টর ইউনূসের শাসনামলে কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা আগের সরকারের আমলের চেয়েও অনেক খারাপ। 266 জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকা সত্ত্বেও বেশ কয়েকজন সাংবাদিককে বছর ধরে জেলে রাখা হয়েছে। দখল হয়ে গেছে বহু গণমাধ্যম, চাকরি হারিয়েছেন 150 জন সাংবাদিক, বরখাস্ত হয়েছেন 8টি দৈনিকের সম্পাদক, 11টি টিভি চ্যানেলের বার্তা প্রধান। সাংবাদিকদের বিরুদ্ধে চলছে মব সন্ত্রাস।
বছরের শেষ দিকে এসে ইউনূসের সরকার সবচেয়ে বড় সাফল্য দাবি করছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে পারা। কিন্তু গত এক বছরে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাওয়া, নতুন কর্মসংস্থান তৈরি না হয় ধুঁকতে ধুঁকতে লড়ছে দেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন তারা গত 40 বছরে এমন দুরবস্থা দেখেনি। বিদেশি বিনিয়োগ আনার জন্য ফেসবুক শো করেও লাভ হয়নি। দেশের অর্থনীতি যতটাই বাজুক না কেন, গত এক বছরে ডক্টর ইউনূস এবং তার গ্রামীণের প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ সুবিধা পেয়েছে। ইউনূসের শাস্তি আর কর্মকূপ যেমন হয়েছে, তেমনি গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণের বহু প্রতিষ্ঠানের ব্যবসার দুয়ার খুলে গেছে। ম্যান পাওয়ার থেকে বিশ্ববিদ্যালয়, সবখানে ইউনূসের স্বপ্নের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো ব্যবসার লাইসেন্স পেয়েছে। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ স্বজনপ্রীতি। নিয়োগকর্তা এনসিপির প্রতি স্বজনপ্রীতি শুধু নয়, তার উপদেষ্টা পরিষদের দিকে তাকালে দেখা যাবে সেখানেও ডক্টর ইউনূস নিজের গণ্ডির বাইরে যাননি। অনেকে এটাকে গ্রামীণ ব্যাংক উপদেষ্টা পরিষদ বলে থাকেন, কেউ বলে ইউনূস সেন্টার এক্সটেনশন, আবার কেউ কেউ চট্টগ্রামের আঞ্চলিক উপদেষ্টা পরিষদ হিসেবেও কোটা দেয়। কিন্তু উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের লাগামহীন ব্যর্থতার জন্য তাদের পদত্যাগের দাবি উঠেছে বহুবার। মাইলস্টোন দুর্ঘটনার পর আইন ও শিক্ষা উপদেষ্টাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। স্বাস্থ্য উপদেষ্টার খোঁজ পাওয়া যায় না, হেরিকেন জালিও। স্বরাষ্ট্র উপদেষ্টার শিশুসুলভ বক্তব্য উপদেষ্টা পরিষদের ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন তুলেছে। হেলিকপ্টার, বিমানবন্দরে ম্যাগাজিন কাণ্ড, বাবার লাইসেন্স, এসব নানা কারণে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, কিন্তু তারপরও তিনি বহাল তবিয়তে আছেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেক সরকার আছে। দর্শক, গত বছরের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো রাতারাতি পাল্টে যেতে দেখা যায় ফেসবুকে ভাইরাল হওয়ার পর, না হয় নিজের কিংস পার্টির মবের কারণে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। সরকারের বহু নিয়োগ বাতিল হয়েছে ফেসবুকে সমালোচনার কারণে। সবশেষ মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিল অধ্যাপক ইউনূসের দপ্তর। ফেসবুক সমালোচনায় আধা ঘন্টার মধ্যে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের পতনের পর দেশের মানুষের সবচেয়ে বেশি চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সরকার সেই চাওয়াটার মধ্যেই জল ঢেলেছে সবচেয়ে বেশি। একাধিক নাটক এর মধ্যে মঞ্চস্থ করেছে নির্বাচন নিয়ে। সরকার জনসমর্থন কমার জন্য কারণগুলো ততটা প্রকট হয়ে উঠতো না যদি নির্বাচনের তারিখ নিয়ে নিশ্চয়তা থাকতো। কারণ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের দিক থেকে মহাকাব্যিক অনিশ্চয়তা এবং সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর নানা হেয়ালি বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন বিষয়ে সন্দিহান করে তুলেছে। বিএনপির জন্য নির্বাচন হয়ে গেছে এখন বিস্কুট দূরে খেলার মতো। ব্যর্থতার এত ফেরিস্তির মাঝে কি কোনো সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের? আছে। সরকারি টাকায় ইউনূসের 11টি বিদেশ সফর, জুলাই চেতনার নামে ব্যবসা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয় না বলেই সরকারের সাফল্য দেখতে পায় না। তিনি গ্লাসের অর্ধেক খালি অংশ না দেখে অর্ধেক পূর্ণ অংশটি দেখার পরামর্শ দিয়েছেন। দর্শক, গ্লাসে কি আদৌ পানি অবশিষ্ট? প্রিয় দর্শক মণ্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখতেন। প্রিয় দর্শক শ্রোতা, যে 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন করেছিল, আজকে 5ই আগস্ট উদযাপন করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই 5 আগস্টেই ডক্টর ইউনূসের পতন হতে চলেছে। এই কথাটা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা জানতে পারলেন এবং শুনতে পারলেন। প্রিয় দর্শক, আমি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাবো না, শুধু এটাই বলবো, আওয়ামী লীগের তাণ্ডব পুরো ঢাকা শহরে চলতেছে। দর্শক, কি হয় বলা যায় না। তো যাই হোক, পরবর্তী আপডেট নিউজ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।